ত্রয়োদশ শতাব্দীর একেবারে শুরুর দিকের কথা। পৃথিবীর ইতিহাসে মঙ্গলরা তখনও জাতি হিসেবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। সে সময় তারা ছিল মঙ্গোলিয়া ও এর আশপাশের কয়েকটি এলাকায় বসবাস করা যাযাবর গোত্র মাত্র। কয়েকটি সাধারণ যাযাবর গোষ্ঠী থেকে কিভাবে মঙ্গলরা হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের মালিক, কেমনই বা ছিল তাদের রাজ্য জয়ের গল্পগুলো, আজকে এসবই জানার চেষ্টা করব আমরা। প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে জ্ঞান গোপনের আজকের পর্বে মঙ্গল সাম্রাজ্যের খুঁটিনাটি জানার যাত্রা শুরু করি। খাদ্যের সন্ধানে মঙ্গোলিয়ার যাযাবর গোত্রগুলো প্রায় পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আক্রমণ চালাত এবং সুযোগ পেলেই ব্যাপক লুটতরাজ করত। তবে জাতিগতভাবে তারা সুসংগঠিত না হওয়ায় এসব আক্রমণে দখলকৃত ভূমি তারা দীর্ঘদিন ধরে রাখতে পারত না বলা থেকে বরং রাখতে চাইত না বলা অধিক যুক্তিযুক্ত হতে পারে। কারণ যাযাবর মঙ্গলরা স্থায়ী রাজ্যের সীমানার পরিবর্তে খাদ্য ও সম্পদের পেছনেই বেশি আগ্রহী ছিল। ফলে ত্রয়োদশ শতাব্দীর আগে পর্যন্ত মঙ্গলরা ইতিহাসের পাতায় শুধুমাত্র একটি যাযাবর জাতি হিসেবেই পরিচিত ছিল। কিন্তু দ্বাদশ শতকের একেবারে শেষের দিকে পাল্টে যায় সে চিত্র। 1162 সালের ঘটনা। উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালা অন্তর্ভুক্ত বুরখান খাদুন পর্বতের খুব কাছে দেলুন বলদক নামক এক জায়গায় জন্ম নেয় এক মঙ্গোলীয় শিশু। পিতার নাম ইয়েসুগেই বাগাতুর এবং মাতা ওয়েলুন দম্পতির ঘর আলো করে জন্ম নেওয়া এই সন্তানের নাম রাখা হয় তেমুজিন। পিতা ইয়েসুগেই ছিলেন মঙ্গলদের কিয়াতো বংশের নেতা, তাই পারিবারিক আভিজাত্যের দিক থেকে কমতি ছিল না তেমুজিনের। বিস্তৃত তৃণভূমির বুকে বেড়ে উঠতে থাকল তেমুজিন। তবে পারিবারিক সুখ বেশিদিন স্থায়ী হল না। শত্রুপক্ষের দেওয়া বিষ মিশ্রিত খাবার, সম্ভবত দুগ্ধজাত পানীয় পান করে প্রাণ হারান তার বাবা। তখন তেমুজিন ছিল খুবই ছোট। পিতার মৃত্যুর পর অনেকেই বালক তেমুজিনের নেতৃত্ব বা পরিবারের প্রতি আনুগত্য দেখাতে রাজি হয়নি। ফলে তাদের পরিবারকে পরিত্যাগ করল বহুজন। তবে শৈশবের এই চরম প্রতিকূলতা তেমুজিনকে দিয়েছিল পৃথিবীর কঠোরতম শিক্ষা। ছোটবেলা থেকেই সে নিজেকে যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে থাকে। মাত্র 9 বছর বয়সেই ঘোড়া নিয়ে শিকারের অনুমতি পায় সে। তবে বাল্যকাল পেরিয়ে যাওয়ার সাথে সাথে তেমুজিনের মধ্যে দৃঢ় মানসিকতা, ভয়ঙ্কর রাগ এবং ক্রোধের লক্ষণ দেখা দিতে থাকে। তার অনেক সমস্যার সমাধান সহিংসতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। মাত্র 14 বছর বয়সে সে তার সৎ ভাই বেকতারকে হত্যা করে। এই হত্যার কারণ ছিল তুচ্ছ খাদ্য ভাগাভাগি নিয়ে বিরোধ। তবে এই ঘটনা তেমুজিনের ব্যক্তিত্বের একটি দিক স্পষ্ট করে দেয়, যেখানে তার লক্ষ্য ও কর্তৃত্ব বজায় রাখতে সে কঠোর হতে পারে। মঙ্গোলিয়ার কঠোর আবহাওয়া এবং বিস্তীর্ণ তৃণভূমিতে শৈশবকাল থেকেই চড়ে বেড়ানো তেমুজিন একদিকে হয়ে ওঠে দক্ষ যোদ্ধা, সুনিপুণ তীরন্দাজ এবং অভিজ্ঞ অশ্বারোহী। শৈশবের প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ তাকে ক্রমে আরও দৃঢ়, নিষ্ঠুর এবং কৌশলী করে তোলে। এভাবে সে ধীরে ধীরে নিজেকে এমন এক কঠোর নেতা হিসেবে গড়ে তোলে, যা তাকে পরবর্তীকালে বিশ্ব ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করে। ছোটবেলা থেকেই তেমুজিনের স্বপ্ন ছিল মঙ্গলদের যাযাবর গোত্রগুলোকে একত্রিত করার। কৈশোর পেরিয়ে তিনি নিজের সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়ান। মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমিতে ছড়িয়ে থাকা যাযাবর গোত্রগুলোকে তিনি একে একে নিজের অধীনে আনতে শুরু করেন। যারা তার বিরোধিতা করত তাদের নির্মমভাবে পরাজিত করতেন। ফলে ধীরে ধীরে সমস্ত মঙ্গল গোত্র একত্রিত হয়ে একটি একক পরিচয় পায়, মঙ্গল জাতি। এই ঐতিহাসিক সময়েই যাযাবর গোত্র থেকে মঙ্গলরা গড়ে তোলে একটি শক্তিশালী সাম্রাজ্য। তাদের নেতা তেমুজিন হয়ে ওঠেন মঙ্গল সাম্রাজ্যের সর্বোচ্চ অধিপতি। মঙ্গলদের সর্বোচ্চ নেতা বা জাতির প্রধানকে বলা হতো খান। মঙ্গলদের অধিপতি হওয়ার পর তেমুজিনের নামের সঙ্গে যুক্ত হয় খান উপাধি। তবে 1206 সালে সিংহাসনে আরোহণের সময় তাকে একটি বিশেষ উপাধি দেওয়া হয়, চেঙ্গিস খান, যার অর্থ বিশ্বজয়ী বা বিশ্বের সর্বোচ্চ শাসক। এই উপাধির কারণে শৈশবের তেমুজিন নামটি ক্রমে ইতিহাসের পৃষ্ঠায় হারিয়ে যায়। মঙ্গল সাম্রাজ্যের এই মহান শাসক পরবর্তীতে সারা পৃথিবীতে পরিচিত হন চেঙ্গিস খান নামে। 1206 সালে চেঙ্গিস খান যাযাবর গোত্রগুলোকে একত্রিত করে যে মঙ্গল সাম্রাজ্যের সূচনা করেছিলেন, তা সময়ের ব্যবধানে পরিণত হয়েছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি।
এখানে বলে রাখা গুরুত্বপূর্ণ যে ব্রিটিশ সাম্রাজ্যের আকার মঙ্গল সাম্রাজ্যের তুলনায় বড় হলেও তাদের উপনিবেশগুলো একটি নিরবিচ্ছিন্ন ভূখণ্ডে ছিল না, বরং পৃথিবীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিস্তৃত ছিল। তবে নিরবিচ্ছিন্ন সাম্রাজ্যের ক্ষেত্র বিবেচনায় মঙ্গল সাম্রাজ্যকেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য হিসেবে গণ্য করা হয়। চেঙ্গিস খান নিজে ছিলেন এক দক্ষ এবং কৌশলী যোদ্ধা। সাম্রাজ্য প্রতিষ্ঠার পর তিনি বিভিন্ন পদে নিযোগের ক্ষেত্রে রাজকীয় পদমর্যাদার পরিবর্তে যোগ্যতাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার এই নীতির ফলে মঙ্গল সাম্রাজ্যের অধীনে গড়ে ওঠে একটি দক্ষ এবং সুসংগঠিত সেনাবাহিনী। তার অশ্বারোহী বাহিনী ছিল অদ্বিতীয় দক্ষতা সম্পন্ন, আর তীরন্দাজ বাহিনী ছিল চরম সুনিপুণ। চলন্ত ঘোড়ার পিঠে চড়ে সুনির্দিষ্ট লক্ষ্যে তীর ছোড়ার অনন্য দক্ষতা ছিল তাদের প্রধান শক্তি। এই কারণেই মঙ্গল বাহিনী বিভিন্ন যুদ্ধে বাড়তি সুবিধা পেয়েছিল এবং তাদের বিজয়ের সম্ভাবনা বেড়ে গিয়েছিল। 1206 সালে চেঙ্গিস খান মঙ্গলদের মহান খান হিসেবে অভিষিক্ত হন। এরপর তিনি মঙ্গল সাম্রাজ্যের বিস্তৃতির জন্য ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। 1211 সালে তিনি পশ্চিম জিন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং 1215 সালে জিন সাম্রাজ্যের রাজধানী ইয়ানজিং দখল করেন, যা বর্তমানে বেইজিং নামে পরিচিত। এরপর 1219 সালে তিনি খোয়ারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে এক বৃহৎ অভিযান চালান, যা ছিল তার সামরিক জীবনের অন্যতম বড় অভিযান। এই অভিযানের ফলে মধ্য এশিয়ার বিশাল অঞ্চল মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত এবং ইউরোপের বুলগেরিয়া ও ইউক্রেনের অনেক অংশ চেঙ্গিস খানের বিজয় অভিযানের অন্তর্ভুক্ত হয়। এমনকি রাশিয়ার বেশ কিছু অঞ্চল মঙ্গল সাম্রাজ্যের অধীনে আসে। তার নেতৃত্বে পরিচালিত মঙ্গল বাহিনীর অসাধারণ কৌশল, নিষ্ঠুরতা ও তীব্র আক্রমণ শক্তি সেই সময়ের জয়যাত্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। চেঙ্গিস খানের বর্বরতার উদাহরণ হিসেবে তুর্কমেনিস্তানের উরগেঞ্জ শহরের যুদ্ধ উল্লেখযোগ্য। উরগেঞ্জ ছিল মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শহর। শহরটি দখলের পর চেঙ্গিস খান তার বাহিনীর প্রত্যেক সৈন্যকে গড়ে 24 জন করে সাধারণ মানুষ হত্যার নির্দেশ দেন। এই গণহত্যার ফলে প্রায় 12 লাখ মানুষ নিহত হয়। চেঙ্গিস খানের 21 বছরের অভিযানে আনুমানিক 4 কোটি মানুষ নিহত হয়, যা সেই সময়ের পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11%। হত্যাকাণ্ড, লুটপাট এবং ধর্ষণ ছিল মঙ্গল বাহিনীর অভিযানের সাধারণ বৈশিষ্ট্য। তার সময় বিপুল সংখ্যক দাসী নিয়ে একটি হেরেমও পরিচালিত হতো। গবেষণায় দেখা গেছে, বর্তমান পৃথিবীর প্রতি 200 জন মানুষের মধ্যে একজন চেঙ্গিস খানের সরাসরি বংশধর। 1227 সালে পৃথিবীর ইতিহাসে বৃহত্তম একক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় মঙ্গল সাম্রাজ্যের বিস্তার ছিল প্রায় 1,15,00,000 বর্গ কিলোমিটার। মৃত্যুর পর তার দাফনের প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন হয়। চেঙ্গিস খানের কফিন বহনকারী লোকজন এবং দাফনস্থলে উপস্থিত সবাইকে হত্যা করা হয়েছিল, যাতে কেউ তার সমাধিস্থলের সঠিক অবস্থান জানতে না পারে। তার বংশধররা তার সমাধিস্থলের স্থান আজ পর্যন্ত গোপন রেখেছেন। ফলে চেঙ্গিস খানের সমাধিস্থল আজও এক রহস্য। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র তলুই খান প্রায় 2 বছর ধরে সাম্রাজ্যের তত্ত্বাবধান করেন। মঙ্গলদের মধ্যে উত্তরাধিকারের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। সাম্রাজ্যের নেতা হিসেবে চেঙ্গিস খানের যে কোনো যোগ্য বংশধর উত্তরাধিকারের দাবি করতে পারতেন। 1229 সালে কুরুলতাই বা মঙ্গলদের আইনসভার মাধ্যমে চেঙ্গিস খানের তৃতীয় পুত্র ওগদেই খানকে মঙ্গল সাম্রাজ্যের খান বা খাগান নির্বাচিত করা হয়। চেঙ্গিস খান তার পুত্রদের মধ্যে ওগদেইকে নেতৃত্বের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করতেন। ফলস্বরূপ 1229 সালে ওগদেই খানের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। পিতার মতোই ওগদেই রাজ্য পরিচালনায় দক্ষতার পরিচয় দেন। তার শাসনামলে মঙ্গল সাম্রাজ্য আরও বিস্তৃত হয়। তিনি চীনের জিন রাজবংশকে চিরতরে পরাজিত করেন এবং মধ্যপ্রাচ্যের খোয়ারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন। এছাড়া জর্জিয়া, আর্মেনিয়া এবং কোরিয়ায় সফল অভিযান পরিচালনা করেন। ইউরোপে তার বাহিনী হাঙ্গেরি, পোল্যান্ড, সার্বিয়া, বুলগেরিয়া এবং সমগ্র রাশিয়া দখল করে মঙ্গল সাম্রাজ্যের সীমানা আরও বিস্তৃত করে। ভারতের গজনি এবং কুন্দুজ মঙ্গল শাসনের অধীনে আসে, তবে কাশ্মীর মঙ্গল সাম্রাজ্যের পুরোপুরি অংশ হয়ে ওঠেনি, বরং তা মঙ্গলদের প্রভাবাধীন একটি অঞ্চল ছিল। 1241 সালে মঙ্গল সাম্রাজ্যের দ্বিতীয় খাগান ওগদেই খান মৃত্যুবরণ করেন।
ওগদেই খানের মৃত্যুর পর তার স্ত্রী তোরেগেনে প্রায় 5 বছর সাম্রাজ্যের শাসনকার্যের তত্ত্বাবধান করেন। এই সময় রাজসিংহাসনের উত্তরাধিকার নিয়ে অস্থিরতা সৃষ্টি হয়। চেঙ্গিস খানের ভাই তেমুগে ক্ষমতা নেওয়ার পরিকল্পনা করেন, কিন্তু 1246 সালে তোরেগেনে তার পুত্র বুইজুক খানকে পরবর্তী খাগান হিসেবে নির্বাচিত করেন। বুইজুক খান তার মায়ের ঘোষিত কিছু অপ্রিয় আইন বাতিল করেন। তিনি বাগদাদের উপর হামলার পরিকল্পনা করেন, তবে এটি তার শাসনামলে বাস্তবায়িত হয়নি। সেলজুক সাম্রাজ্য বা ঐতিহাসিক মুসলিম সাম্রাজ্যে ক্ষমতার লড়াই চলাকালে বুইজুকের নির্দেশে সেলজুক সুলতান রুকনুদ্দিন ক্ষমতায় আসেন। 1247 সালে আর্মেনিয়া মঙ্গোল সাম্রাজ্যের কোর্দ বা সামরিক অধিকারভুক্ত রাজ্যে পরিণত হয়। কোরিয়াতে অভিযান পরিচালিত হয় তার শাসন আমলে। বুইজুক খান কর ধার্যের জন্য পরিচিত ছিলেন এবং তার শাসন আমলে সাম্রাজ্যে আদমশুমারি পরিচালনার নির্দেশ দেন। 1248 সালে মঙ্গোল সাম্রাজ্যের তৃতীয় খাগান বুইজুক খান মৃত্যুবরণ করেন। তার শাসনকাল ছিল সংক্ষিপ্ত, তবে সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য তার উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ছিল। বুইজুক খানের মৃত্যুর পর তার স্ত্রী ওগুলগাইমিশ রাজকার্য তদারকির দায়িত্ব নেন, তবে বংশানুক্রমে রাজসিংহাসন ধরে রাখা তার পক্ষে সম্ভব হয়নি। বুইজুক খানের মৃত্যুর পর তার কোনো পুত্রই রাজসিংহাসনের উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত হননি। 1251 সালে মঙ্কে খান চতুর্থ খাগান হিসেবে মঙ্গোল সাম্রাজ্যের নেতৃত্ব গ্রহণ করেন। মঙ্কে খান ছিলেন চেঙ্গিস খানের কনিষ্ঠ পুত্র তলুই খানের পুত্র। এখানে উল্লেখ্য, মঙ্কে খান ছিলেন অবিভক্ত মঙ্গোলিয়ার শেষ খাগান। মঙ্কে খানের শাসন আমলেই মঙ্গোলরা প্রথমবারের মতো বড় ধরনের পরাজয়ের স্বাদ পায়। 1260 সালের আইন জালুতের যুদ্ধে মিশরের মামলুক সুলতান কুতুজ এবং বাইবার্সের যৌথ বাহিনী মঙ্গোলদের পরাজিত করে। এটি ছিল মঙ্গোল সাম্রাজ্যের প্রথম বড় পরাজয়। পূর্বেই উল্লেখ করা হয়েছে, উত্তরাধিকার সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন মঙ্গোলদের মধ্যে ছিল না। চেঙ্গিস খানের যে কোনো যোগ্য বংশধর সিংহাসনের দাবি করতে পারতেন। 1259 সালে মঙ্কে খানের মৃত্যু হলে মঙ্গোলিয়ার রাজবংশে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের ফলে মঙ্গোল সাম্রাজ্যের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ব্যাহত হয় এবং সাম্রাজ্যের ঐক্যে ফাটল ধরে। মঙ্কে খানের মৃত্যুর পর প্রায় 2 দশক ধরে মঙ্গোলিয়ার গৃহযুদ্ধ চলে। 1294 সালে মঙ্গোল সাম্রাজ্যের পঞ্চম খাগান কুবলাই খানের মৃত্যুর পর সাম্রাজ্য চূড়ান্তভাবে 4টি ভাগে বিভক্ত হয়ে যায়। এই 4টি অংশ ছিল ইউয়ান সাম্রাজ্য, যা চীন ও পূর্ব এশিয়ায় অবস্থিত; চাঘাতাই খানাত, যা মধ্য এশিয়ায় অবস্থিত; সোনালি হর্ড, যা রাশিয়া ও পূর্ব ইউরোপে বিস্তৃত; এবং ইলখানাত, যা ইরান ও মধ্যপ্রাচ্যে অবস্থিত। মঙ্গোল সাম্রাজ্য এবং চেঙ্গিস খানের অভিযান মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলরা শুধুমাত্র ভূখণ্ডের বিস্তারই করেনি, বরং তারা এক নতুন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখার সুযোগ সৃষ্টি করেছে। তার সাম্রাজ্যের বিস্তৃতি, তার যুদ্ধনীতি এবং তার বিরল কৌশল বিশ্ববাসীর জন্য এক গুরুত্বপূর্ণ পাঠ হয়ে রয়েছে। যদিও তার শাসনকাল ছিল নিষ্ঠুর এবং বিধ্বংসী, তবুও তার শাসন বিশ্ব ইতিহাসে এক অদ্বিতীয় প্রভাব রেখে গেছে। আজও চেঙ্গিস খানের জীবন এবং মঙ্গোল সাম্রাজ্যের গৌরবগাথা আমাদের শিক্ষা দেয় যে, নেতৃত্বের দৃঢ়তা এবং বিচক্ষণতা কেবল একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে না, বরং পৃথিবীকে এক নতুন আঙ্গিকে গঠন করতে পারে। সুতরাং ইতিহাসের এই মহাকাব্যিক অধ্যায়টি কেবল কল্পনার বিষয় নয়, এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।